নমস্কার প্রত্যেককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান যারা নিয়মিত দেখছেন তারা জানেন যে মঙ্গলের সিংহ রাশিতে গোচর নিয়ে আলোচনা করছি এবং মুখ্যত ফোকাস করছি তার সাথে নাক্ষত্রিক ট্রেন্ডগুলো নিয়েও আলোচনা করা, অর্থাৎ নক্ষত্রের সমস্ত বিষয়, তার ক্যারেক্টার এবং সে যখন বিভিন্ন রাশিতে নির্দিষ্টভাবে অংশগ্রহণ করে, বিশেষ করে তার নবাংশ ভিত্তিক যখন আমরা তার স্টেটমেন্টটা দেখতে পাই D9 কার্ভে, তো সেক্ষেত্রে আমরা তার অ্যাকচুয়াল স্পেসিফিকেশনটা বুঝতে পারি এবং নক্ষত্রের প্রকৃতি অনুসারে সেই কতটা তার নিজস্ব কার্য থেকে ডিভিয়েট করে বা অ্যাকিউরেটলি কাজ করে সেটাও বোঝার কিছুটা চেষ্টা করছি খুব অ্যাবস্ট্রাক্ট আলোচনার মাধ্যমে। আমি কিন্তু আলোচনা ডিটেলড করছি, বহু মানুষ আলোচনা ডিটেলড করা নিয়ে বলছেন যে এতটা দীর্ঘায়িত না করলেও হতো, কিন্তু যতটা আলোচনা করা যায়, বইয়ে যতটা অংশকে বলা যায় ততটাই বলার চেষ্টা করছি। যাই হোক, আজকে যে টপিকটার শেষ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল যখন রবির নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। নক্ষত্রে প্রবেশ করার আগে উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রকৃতি নিয়ে আলোচনা করব, তারপরে মঙ্গলের সার্বিক এফেক্ট আলোচনা করব, কারণ উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাত্র একটি চরণ সিংহ রাশিতে আছে, বাকি তিনটে চরণ কিন্তু তার যথাক্রমে কন্যা রাশিতে অবস্থান করছে। তো ধনু রাশি পর্যন্ত নবাংশ সিংহের ঘরে অবস্থান করছে। কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে তিনটে চরণ আছে তা যথাক্রমে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশিকে ইন্ডিকেট করছে। তো সেই হিসাবে বুঝতেই পারছেন যে রবিকে কিছুটা সাবসিডাইজ করা, অর্থাৎ রবির যে উগ্রতা, অর্থাৎ রবির বলিঘর কোথায়, যে কোনো ঘর তার সেকেন্ড হাউসে বুধ রয়েছে, তো বুধ হচ্ছে রবির অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেটিভ, তো তার ঘরে রবিও যথেষ্ট বলি থাকে, বুধ তো নিজের ঘরে তুঙ্গ ঘর এবং বলি ঘর, এবং সূর্য বুধ সবসময় কাছাকাছি অবস্থান করে, কোনো অবস্থাতেই তারা 32 ডিগ্রির প্যারামিটারের বাইরে বেরোতে পারবে না। তো সেই হিসাবে রবিকে সেখানে অপেক্ষাকৃত প্রথম 10 ডিগ্রি পর্যন্ত যে তিনটে নবাংশ দেওয়া হয়েছে, সেই তিনটে নবাংশে কিন্তু স্যাটার্ন এবং বৃহস্পতির ঠান্ডা নবাংশ দেওয়া হয়েছে, যাতে সে অপেক্ষাকৃত তার যে তেজ আছে সেই তেজটাকে সাবসিডাইজ করা যায়। এবং তারপরেই দেখুন, যখনই আমাদের 13 নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রে প্রবেশ করছে, তার প্রথম নবাংশটাই কিন্তু দিয়েছে মঙ্গলের নবাংশ, অর্থাৎ বিপরীতমুখী গুণ তাকে দিয়েছে। মঙ্গল মানে ঠান্ডা, শান্ত, তাকে সাবসিডাইজ করার জন্য অপেক্ষাকৃত একটুখানি তাপযুক্ত জায়গা দেওয়া হয়েছে তার সূত্রপাতের জায়গায়। এভাবেই সাবসিডাইজেশনটা করা হয় আর কি, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা হয় যাতে সব কিছুর মধ্যে একটা সাম্য, আপাত সাম্য বজায় থাকে। আলোচনা শুরু করবার আগে আপনাদের দুটো জিনিস বলে নিই, যে যারা চ্যানেল দেখছেন বা অনুষ্ঠান দেখছেন তারা দয়া করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং বহু মানুষ এখনও ফোন করে আমাকে বলে না, বহু মানুষ আমাকে এই ব্যাপারটাও বলে, তো যারা অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখেন তারা নর্মালি একটা নির্দিষ্ট শ্রেণীভুক্ত মানুষ, সবাই এই অনুষ্ঠান দেখেন না বা পছন্দও করেন না। তো দয়া করে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাতে দেখতে পাবে এবং তার একটা পরোক্ষ এফেক্ট অন্য কিছু মানুষও পেতে পারে, সেটা অলরেডি আলোচিত, আলোচনা আমি করেছি বেশ কিছুদিন আগে। আমি একদম স্পেসিফিক আলোচনায় ঢুকে যাই, সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রথম ক্যারেক্টার। আমি গতদিন আলোচনায় বলেছি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ফাল্গুনের পূর্বে, উত্তর ফাল্গুনী নক্ষত্র ফাল্গুনের পরে, উত্তর মানে পোস্ট। তো ফাল্গুন হচ্ছে আমাদের এনার্জি, আমাদের ডিজায়ার, আমাদের কামনা বাসনা, আমাদের মানসিক যে অপোজিট জেন্ডারের প্রতি তার যে ফিলিংস, এই সমস্ত কিছু, রিপ্রোডাক্টিভ সেকশন অর্থাৎ সংখ্যা এবং গুণগত মানকে বৃদ্ধি করা, এই সব কিছু যুক্ত উত্তর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাথে, যেটা অলরেডি আলোচিত হয়েছে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কি হয়, যখন ফাল্গুনের পরে, অর্থাৎ আপনি যদি অ্যাকচুয়াল আমাদের কাল অনুসারে জানতে চান, আমাদের যে মাস সেটা হচ্ছে একদম চৈত্র মাসের শেষের দিক থেকে, প্রায় ধরুন 20 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের মোটামুটি 20-22 তারিখ পর্যন্ত, যতক্ষণ বর্ষা প্রবেশ না করছে, গরমের প্রাবল্য খুব বেশি থাকে। এই নক্ষত্রের প্রকৃতি অনেকটা সেই রকম প্রকৃতি।
তো এই নক্ষত্রের মধ্যে এক ধরনের হঠাৎ করে প্রচুর কাইনেটিক এনার্জি, সেটা স্ট্যাটিক এনার্জিতে যখন কনভার্সন হয়ে যায়, তখন যখন সব কিছু একটা শান্ত থাকে, অর্থাৎ এনার্জি ভীষণ পরিমাণে ব্যালেন্সড থাকে এবং সে পুনরায় শক্তি সঞ্চার করতে থাকে, সেই রকম একটা সিচুয়েশন। খুব মন দিয়ে বুঝুন, এটা হচ্ছে একটা স্প্রিং। মনে করুন একটা স্প্রিংকে আমরা যদি কম্প্রেসড করতে থাকি, তো সে যখন একদম কম্প্রেসড সেকশনে চলে যাবে তার এবিলিটি অনুসারে, তো সেটা হচ্ছে তারপরে তাকে যখন ছেড়ে দেওয়া হবে, তার পুরো স্ট্যাটিক এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্সন হয়ে সে একটা স্টেবল পজিশনে চলে আসবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সেই স্টেবল পজিশনের পরে পুনরায় তাকে সাপ্রেশন করা, অর্থাৎ তার এনার্জিটাকে বৃদ্ধি করা, কিন্তু খুব শান্তভাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র খুব শান্ত। একান্ত সে যদি খুব তেজি না হয়ে গিয়ে থাকে, অর্থাৎ তাকে যদি বিব্রত করে বা প্রভোগ করে তেজি না করা হয়, সে কিন্তু তেজি হয় না। আর তেজি হলে সে কিন্তু চরম রুদ্র রূপ আর কি ধারণ করবে। সেই রুদ্র রূপকে কন্ট্রোল করার ক্ষমতা সেই রকম যদি প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু খুব মারাত্মক এবং তাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে। আমি নক্ষত্রের প্রকৃতিগুলো নিয়ে এই জন্যই প্রথমে বলে নিলাম যে এখানে একটা এক্সর্শন অফ এনার্জি হওয়ার পরে একটা নক্ষত্র যখন পুনরায় এনার্জি গেইন করার জায়গায় তৈরি হয়, তখন সে শান্ত থাকে। দেখবেন আমরা অনেক পরিশ্রম করে যখন আসি, আমি উদাহরণ দিয়ে বলছি, তারপরে আমরা রেস্ট নিয়ে খাদ্য গ্রহণ করি। যে খাদ্য গ্রহণ যখন করছি, তখন আমরা অ্যাকচুয়ালি আমাদের বডিকে রিফুয়েলিং করছি। এই যে রিফুয়েলিংটা করা, এইটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই রিফুয়েলিং করার পরে সামান্য একটু রেস্ট নেওয়ার পরে, এই রেস্টের চিহ্ন এখানে দেওয়া আছে অলরেডি, তো রেস্ট নেওয়ার পরে আমরা পুনরায় রিএনার্জাইজড হই এবং আবার আমরা অনেকক্ষণ কাজ করার মতো সামর্থ্য ফিরে পাই। এটা হচ্ছে এই স্টেট নক্ষত্রের। তো এই নক্ষত্রের অ্যাকচুয়াল যে বিস্তার আছে, সেটা কালপুরুষের 146°40' থেকে 160° পর্যন্ত। আর আমি যদি ঘর হিসাবে স্পেসিফিক্যালি সিংহ রাশিতে বলি, তাহলে সিংহ রাশির 26°40' পর থেকে কন্যা রাশির 10° পর্যন্ত এই নক্ষত্রের 4টে চরণ বিস্তার লাভ করে আছে। এই নক্ষত্রের আমি আগেও বলেছি যে নক্ষত্র কিন্তু কখনো একটা নক্ষত্র হিসাবে ভাববেন না। সবসময় বা অধিকাংশ সময় দেখা যায় একের বেশি নক্ষত্রপুঞ্জ মিলে একটা নক্ষত্র, মানে একটা নক্ষত্রপুঞ্জ তৈরি করেছে, যেটার আমরা নাম দিয়েছি, মনে করুন যা নাম দিয়ে থাকি আমরা, অশ্বিনী ভরণী থেকে শুরু করে একেবারে 27 নম্বর নক্ষত্র পর্যন্ত। তো এখানে এই নক্ষত্রটি, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রপুঞ্জটি দুটো নক্ষত্র, 2 স্টার কনস্টিলিয়েশন এটার অ্যাকচুয়াল নক্ষত্র। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি দুটি নক্ষত্র রয়েছে। যেরকম পূর্ব ফাল্গুনিতে ছিল দুটি নক্ষত্র, সেরকম উত্তর ফাল্গুনিতেও দুটি নক্ষত্র, 2 স্টার কনস্টিলিয়েশন এটা। এই নক্ষত্রের যে সিম্বল আছে, এই নক্ষত্রকে আপাতভাবে যেরকম মনে হয় সিম্বল, সেটা হচ্ছে একটা সজ্জার মতো, খাট, পরিষ্কার ভাষায় বেড। বিশেষ করে বেডের কোর অংশটা যেদিকে আমাদের মাথা থাকে, অর্থাৎ আমরা যখন চোখ বুজে রেস্ট নিই, আমরা রেস্ট কখন নিই? নর্মালি আমাদের পর্যাপ্ত খাবার খাওয়া হয়েছে, একটা আইডিয়াল স্টেটের কথা বলছি, কোনো অ্যাবনর্মালিটির সাথে একে গোলাবেন না। আমরা আইডিয়ালি কিছু খাদ্য গ্রহণ করেছি, বডিকে ফুয়েলিং করেছি, এরপরে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছি। সেই রেস্টে আমাদের বডির অন্যান্য অংশ দেখে তো বোঝা সম্ভব নয়, তো মস্তিষ্কটা দেখেই মেনলি বোঝা যাবে যে আমাদের চোখটা কিছুটা মুদে আছে এবং আমরা প্রায় একটা অর্ধ ঘুম বা হালকা ঘুমের মতন একটা স্টেটে রয়েছে। এই অংশটাকে নির্দেশ করে, অর্থাৎ একটি শয্যার মাথার দিকের অংশ। আমি প্রথমেই বলেছিলাম এখানে অ্যাকচুয়ালি এনার্জি স্টোর হচ্ছে প্রচুর পরিমাণে। এই নক্ষত্রের প্রচুর এনার্জি, সব থেকে বেশি এনার্জি এই নক্ষত্রের আছে। আমি যখন এই নক্ষত্রের সাথে সংশ্লিষ্ট যে দেবতার কথা বলবো এবং তার যে কর্মকাণ্ড বলবো, সেটা আপনারা শুনলে পরেই বুঝতে পারবেন। এই নক্ষত্রের যে অ্যাকচুয়ালি ডেমিগডস, যার থেকে আমরা সৃষ্ট বলি, সেই হচ্ছে আর্যমা। আর্যমা হচ্ছে সূর্যের এক ধরনের নাম বলতে পারেন, বা সূর্যের যে মাদার আছে ডেইটি, তার সাথেও এর কানেকশন আছে। আমি এর বেশি ব্যাখ্যায় ব্যাপারটাতে যাচ্ছি না। আচ্ছা,
এ হচ্ছে অসম্ভব মোক্ষদায়ী নক্ষত্র, এর হচ্ছে স্পিরিচুয়াল নক্ষত্রের একদম চূড়ান্ত পর্যায়ে নক্ষত্র। মানে যে 27টা নক্ষত্র আছে তার মধ্যে 7টা নক্ষত্র আছে যেটা একদম ডাইরেক্টলি স্পিরিচুয়াল নক্ষত্র। তার মধ্যে উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে ওয়ান অফ দেম। এটি রবির সব থেকে স্ট্রং নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র বা 21 নম্বর নক্ষত্র এবং 12 নম্বর নক্ষত্র, তিনটের মধ্যে সব থেকে স্ট্রং নক্ষত্র হচ্ছে, কারণ এই নক্ষত্র রবির মূল ত্রিকোণের একটা চরণ পায় এবং পরের অংশটাও পায়, যেটাও একেবারে রবির গায়ে লাগানো অংশ। সুতরাং রবিকে নিজে পেয়ে যায়। রবির তো অন্য কোনো ঘর নেই, তো সেই হিসাবে রবির কাছাকাছি থাকে বলেই নক্ষত্রের মধ্যে রবির পূর্ণ গুণ প্রকাশ পায়। তার মানে এটা নয় যে অন্য জায়গায় প্রকাশ পায় না, অন্য জায়গাতেও প্রকাশ পায়। এবং রবির নক্ষত্রগুলো দেখবেন সবকটাই রবির কিন্তু পঞ্চম নবমের ঘর ধরে অবস্থান করছে, সবকটাই দুটো ঘর জুড়ে এবং পঞ্চম নবমের ঘর জুড়ে অবস্থান করছে। তো সেই হিসাবেও সবকটা নক্ষত্রই বলি, কিন্তু এটা তাদের মধ্যে বেশি বলি। এই নক্ষত্রের যে উপাদান আছে, যাকে আমরা এলিমেন্ট বলি, সেটা হচ্ছে অগ্নি, আগুন, উগ্রতা, তেজ। এই নক্ষত্র অত্যন্ত তেজি নক্ষত্র। সেই জন্য বললাম যে আগুনকে সবসময় নিয়ন্ত্রিত ব্যবহার করা উচিত। আগুনের ওপর যদি আপনার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তাহলে আগুন সব কিছুকে নষ্ট করে দেবে। আগুন কাউকে তোয়াক্কা করবে না যে সেই জিনিসটি কী বা তার গুরুত্ব কতটা। সুতরাং এই নক্ষত্রে জন্মজাত জাতক বা কোনো বড় প্ল্যানেটের অবস্থানকারী মানুষের সাথে যখন ডিল করবেন, তখন খুব বুঝে করবেন, কারণ তার পুরুষার্থ এবং তার আত্মসম্মান বোধ এবং তার অনেস্টি, তার ইন্টিগ্রিটি, এটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি থাকবে। এখানে রবির পূর্ণ গুণ প্রকাশ পায়, পূর্ণ গুণ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 70% গুণ প্রকাশ পায়, উত্তর ফাল্গুনী নক্ষত্রে একদম পুরোপুরি 100% গুণ প্রকাশ পায়। এই নক্ষত্র নরগণ, গতদিনই আলোচনায় আপনাদের বলেছিলাম, নরগণ মানে ব্যালেন্সড। তাকে কিন্তু কেউ প্রভোগ না করলে, উত্তেজিত না করলে সে কিন্তু খুব শান্ত স্থির, কারণ সে কিন্তু এনার্জি গেইন করছে। এনার্জি গেইন করছে মানে আপনি যদি তাকে উত্তপ্ত করেন, সে যখন এনার্জিটা গেইন করছে মানে সেটা অ্যাপ্লাই করবে সেটাকে, সেটা যখন করবে সেটাকে কন্ট্রোল করার মতন ক্ষমতাও আপনাকে থাকতে হবে, নচেত মুশকিলে পড়তে পারেন সেখান থেকে। এর বর্ণ হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে যোদ্ধা, অলওয়েজ টু ফাইট, প্রোটেক্ট। রবির প্রকৃতিই হচ্ছে প্রোটেক্ট, সেভিয়ার। রাজার কাজই হচ্ছে প্রজাকে সেভ করা। এটা তার একটা বেসিক সিগনিফিকেন্স, চরিত্র বলতে পারে। তো এই নক্ষত্রের প্রকৃতিও ক্ষত্রিয়। এইবার হচ্ছে এই নক্ষত্রের সাথে অ্যাসোসিয়েটেড দেবতা, প্রধান দেবতা, তিনি হচ্ছে মহাদেব। এটা আপনাকে আগে বলছিলাম। মহাদেবকে, মহাদেব হচ্ছে ভগবানের পরে যিনি প্রধান ডেপিউটি, তিনি হচ্ছেন মহাদেব। অর্থাৎ ভগবান তার সমস্ত কাজ, অন্তত আমাদের এই সৌরজগতের মধ্যে, আমরা যেহেতু আমাদের সৌরজগৎ নিয়ে কথা বলছি, তার বাইরের বিষয় নিয়ে ইমিডিয়েট যাওয়ার কোনো দরকার নেই। তো এই সৌরজগতের মধ্যে মহাদেবকে সব থেকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এবং তিনি হচ্ছেন এই নক্ষত্রের ইষ্ট দেবতা। মহাদেব তিনি সমস্ত দেবদেবীদের প্রধান এবং ভগবানের তিনি হচ্ছেন পরম উপাসক, তিনি পরম বৈষ্ণব। বৈষ্ণব নাম যথা শম্ভু, শম্ভুকে পরম বৈষ্ণব বলা হয়েছে। আমরা বলিনি, ভগবান নিজে বলেছে। কে বলেছে? ব্রহ্মসংহিতায় ব্রহ্মদেব বলেছেন নিজে। তো সেই হিসাবে মহাদেবের মধ্যে দুটো রূপ আছে। মহাদেব যখন উগ্র তার তাণ্ডব রূপে চলে যায়, তাকে কন্ট্রোল করতে ভগবান ছাড়া কেউ পারেন না, কারোর কন্ট্রোলের মধ্যে তিনি আসেন না, কারণ তিনি যে এলিমেন্ট দিয়ে তৈরি, তার মধ্যে যে সত্য রজ তম যে তিনটে এলিমেন্ট আছে, তার মধ্যে সেই এলিমেন্টগুলোর এক ধরনের ডিজলিউশন তৈরি হয়। সেটা একটা স্পেসিফিক জায়গা, আপনাদের কোনো একদিন আলোচনায় বলবো। তো তখন তার উগ্রত্ব এতটা পরিমাণ জায়গায় চলে আসে যে সেটা কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। সেই কারণেই প্রথমে বলছিলাম। আবার মহাদেব যখন ধ্যানে রয়েছে, মহাদেব অল্পে তুষ্ট। মহাদেব কিছু চান না, সামান্য বেলপাতা, ধূত্র ফুল, সেই দিয়ে পুজো দিলেই বেল, খুব সাধারণ মানের। অর্থাৎ আপনার অনেস্টিটা দেখে এবং আপনি কতটা ডাউন টু আর্থ সেটা দেখে এবং আপনি তাকে সম্মান দিচ্ছেন কিনা সেটা দেখে।
এবং গঙ্গা জল। গঙ্গা জল কি? গঙ্গা জল ভগবানের পা ধোয়া জল, ভগবানের চরণ সিদ্ধ জল। দেখবেন মহাদেবের যেখানে যেখানে তার মেন যেটাকে আমরা ভৈরব বলি, যেখানে রয়েছে যে বা দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে, সেখানে কোনো না কোনোভাবে সেখানে গঙ্গা বা দক্ষিণের গঙ্গা গোদাবরী, হ্যাঁ, এইভাবে কিন্তু আলোচিত হয়। তো গঙ্গার কাশী কোথায়? গঙ্গার পাশে। তো সেই জল মহাদেবের মাথায় ঢালা হয়, ভগবানের পা ধোয়া জল। সেই জন্য ভগবানের কোনো আরাধনায় কখনো গঙ্গা জল ব্যবহার করা যায় না, কারণ পা ধোয়া জল দিয়ে তো আবার ভগবানকে স্নান করানো যায় না, সেটা সমস্ত দেবদেবীর পুজোতে লাগে। আচ্ছা, তো পরম বৈষ্ণব হওয়ার জন্য একে তুষ্ট করার একটাই পদ্ধতি হচ্ছে এর সামনে আত্মসমর্পণ এবং হাম্বল আত্মসমর্পণ। এরম নয় যে সে আপনাকে আত্মসমর্পণ করলে কোনোভাবে আপনাকে কোনো মিসগাইড করবে। এত অনেস্ট, আপনাকে কোনোভাবে মিসগাইড করবে না, সঠিক পরামর্শ দেবে। মানে এই প্রকৃতির জাতক। আমি মহাদেবের কথা বলছি না, মহাদেব তো সবাইকেই সবসময় গাইড করছে এবং সবাইকে বলছে যে আমার মতো হয় এবং ঈশ্বরের নাম করো, তোমার একটাই কাজ, ইহ জন্মে তোমার একটাই কাজ। কিন্তু আমরা গিয়ে তার কাছে মেটেরিয়াল জিনিস চাই অ্যাকচুয়ালি। একাদশ রুদ্র হচ্ছে স্বয়ং হনুমান। তিনি কি বলেন? রাম কার্য করবে কো আতুর, অর্থাৎ তিনি ভগবানের কাজ করার জন্য বসে আছেন, তার কোনো কাজ নেই আর, তিনি তার আজ্ঞাবহ দাস, যা বলবেন তাই করবে, কোনো কিন্তু কেন কোনো প্রশ্ন নয়। মহাদেবের কাজই হচ্ছে ভগবানের সেবা করা, কারণ তিনি হচ্ছেন প্রধান সেবক, এটা মাথায় রাখতে হবে। তাকে অতিক্রম করে কেউ যেতে পারবে না, তার জায়গাটাই এমন ভগবান তাকে দিয়ে রেখেছে। তো সেই হিসাবে বলি, এই নক্ষত্রের লোকেদের সাথে ডিল করার জন্য আপনাকে তার কাছে সাবমিশন করতে হবে। আপনি যদি তার সাথে তর্কাতর্কি বা কোনোভাবে অল্টারকেশনে চলে যান, আপনি সমস্যায় পড়তে পারেন। যে অ্যানিমেল যুক্ত আছে এর সাথে, সেটা হচ্ছে মেল বুল, পুরুষ ষাঁড় আর কি যাকে আমরা বলি। এবং খুব পরিষ্কার বুঝে নিই, এটা কিন্তু রিপ্রোডাকশনের সাথে যুক্ত নয়, পরিষ্কার ব্যাপার। এই নক্ষত্রের একটা স্পেসিফিক গুণ আছে। ইমিডিয়েট ভারতবর্ষে এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের মঙ্গল বলুন, শুক্র বলুন, শনি বলুন, বৃহস্পতি বলুন, এই নক্ষত্রে আছে, বকরি অবস্থায়ও আছে। আমি তাদের বহু মানুষকে দেখেছি, তারা নিঃসন্তান আছে। এমন নয় যে তাদের মধ্যে কোনো রকম শারীরিক ত্রুটি বিচ্যুতি আছে, তারা সন্তান নেয়নি। মানে তারা এক ধরনের একটু সন্ন্যাস টাইপের জীবনযাপন করে। তো এটা একটা প্রকৃতি, প্রচণ্ড অনেস্ট এবং ভীষণ ডিটারমাইন্ড। যেটা করবে সেটা করবেই, একে থামানো খুব মুশকিল আছে এই জাতীয় জাতক জাতিকাদের। যে পক্ষী এর সাথে অ্যাসোসিয়েটেড আছে সে হচ্ছে ময়ূর। ময়ূরের মধ্যে দুটো গুণ আছে দেখবেন, সবচেয়ে সুন্দর বার্ড, আমাদের জাতীয় পাখি তো ময়ূর। কিন্তু ময়ূর দেখবেন অসম্ভব ভালো শিকারী। ময়ূর চুপচাপ ঘুরে বেড়ায়, কিন্তু ময়ূর কাকে শিকার করে? সব থেকে হিংস্র প্রাণী, সেটা হচ্ছে সর্প। যত বিষধর সর্পই হোক না কেন, ময়ূর কিন্তু তাকে ঠিক পরাভূত করে দেবে। তো এই নক্ষত্রের মধ্যে দুটো গুণকেই প্রকাশ করছে। একাধারে তার মধ্যে একটা সৌম্য মূর্তি রয়েছে, আবার সে যখন শিকারে যাবে সে কিন্তু সব থেকে ভেনোমাস প্রাণীকে শিকার করবে। বাঘ, সিংহ একটা মানুষ বা একটা প্রাণীকে যদি আক্রমণও করে, যদি সেই প্রাণীটি পরাজিতও হয়, তারও প্রাণটি বেরোতে কিছুটা সময় লাগবে। কিন্তু সর্প, যেগুলো বিষধর সর্প, তারা এমন আছে যে একটা মানুষকে কামড়ালে হয়তো কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু বা মৃত্যুতুল্য অবস্থা হতে পারে। এবং রেপটাইল একটা সাধারণ, তো তাকে অনেক সময় দেখাও যায় না, কিন্তু ময়ূর কিন্তু তাকে ঠিক ধরে নেয়। এবং ময়ূরের পায়ের স্ট্রাকচারটা দেখবেন, ময়ূরের পা কিন্তু তার বডির থেকে ডিফারেন্ট হয়। এই নিয়ে অনেক টিকা আছে, মহর্ষি পরাশর আমার সামনে খোলা রয়েছে বই, টিকা রয়েছে, এর পা নিয়ে কথা বলেছে যে পা এর অপেক্ষাকৃত সরু হয়, থিন হয়, কিন্তু এই থিন পা এ খুব মানে সমাজের স্বার্থে ব্যবহার করতে পারে। যেগুলো ভেনোমাস প্রাণী, তাকে পরাভূত করতে, আমাদের যে খাদ্য পিরামিড আছে, খাদ্য শৃঙ্খল আছে, তাকে বজায় রাখতে ময়ূর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে।
অর্থাৎ সমাজের শৃঙ্খলকে সে বিচ্যুত করে না, কিন্তু প্রোটেক্টও করে। আচ্ছা, এর সাথে যে বৃক্ষ যুক্ত আছে সেটা যে ইউবি বৃক্ষ, এটা হচ্ছে এক ধরনের সাত্ত্বিক বৃক্ষ, যেটা হিমালয়ান যে কোস্ট আছে, আপনারা যদি নেপাল থেকে আমাদের যে বর্ডার আছে পিলভিড বা এই সমস্ত জায়গায় যেখানে প্রচুর রুদ্রাক্ষ গাছ আছে, এইখানে এই গাছ পাওয়া যায়। এটা একটা গুল্ম জাতীয় গাছ, কিন্তু এই গাছের অসম্ভব রকম রক্ষা ক্ষমতা রয়েছে, সার্বিক ওষুধের কাজ করে। মানুষের শরীরের যে মানে কফ, পিত্ত, কফ এবং বাত, এই তিনটের যে ভারসাম্য বজায় রাখা, এর সাথে আরও কিছু মেটেরিয়াল আছে যেগুলো মিশিয়ে খেলে, যারা পণ্ডিতরা জানে, সেই কিন্তু প্রোটেক্টিং গাছ এই ইউবি গাছ। এখন প্রায় বিরল হয়ে গেছে, কিন্তু পাওয়া যায় এখন। যে শব্দ এর সাথে অ্যাসোসিয়েটেড, সে শব্দ হচ্ছে প, প জাতীয় শব্দ, পা জাতীয় শব্দ এবং ট জাতীয় শব্দ। যে নক্ষত্রে যাদের জাতকের জন্ম হয়, তার যদি সারনেম এই অক্ষর দিয়ে তৈরি হয়, খুব ভালো। অনেকে নাম বলবেন, দেখবে নামটা অ্যাকচুয়ালি আপনার আইডেন্টিটির পরিচয়, মানে নামটা আপনাকে একটা চেনানোর ব্যাপার। আপনাকে চেনাচ্ছে আপনার ক্ল্যান, আপনার গোত্র, আপনার লিনিয়েজ, সেটা আপনি জানতে পারেন বা নাও জানতে পারেন। আমি অরফ্যানেজে বিভিন্ন বাচ্চাদের দেখেছি যে তারা হয়তো সেভাবে তাদের পেডিগ্রি মেনটেন করা যায়নি, বিভিন্ন রকম সামাজিক প্রতিকূলতা আমাদের সমাজে এখনও আছে, বা সব সমাজেই কম বেশি আছে। কিন্তু যদি সেটা জানা যায়, তো তার সারনেম যদি কখনো এর সাথে পড়ে যায়, অনেকে দেখবেন নাম পরিবর্তন করে। নিউমেরোলজি সেখানে একটা অন্য বিষয়, আমি তার মধ্যে ঢুকছি না, সেটা নিউমেরোলজি অনুসারে হয়। কিন্তু নর্মালি কারুর যদি জন্ম নক্ষত্র তার সারনেমের সাথে খুব রিজেম্বলেন্স চলে আসে, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু খুব ক্ষমতাশালী হয়ে পড়ে। এটা বলে দিলাম। যে বৈদিক শব্দ এর সাথে যুক্ত, তা হচ্ছে ছ। অনেকে উচ্চারণটা ছম বা ছম করে, উচ্চারণটা হচ্ছে ছ, হসন্ত নেই, তারপরে এই বিসর্গ নেই, ছয়ের পরে হসন্ত আছে, শুধু ছ। তো যারা এই নক্ষত্রে জন্ম, তারা 27 বার করে এই মন্ত্র, মানে এই বীজ মন্ত্র পাঠ করতে পারেন। এর প্রকৃতি হচ্ছে নর্মালি এরা স্টাউট হয়, এবং এদের নিম্নাঙ্গটা একটু বেশি লম্বা হয়। লম্বা মানুষের একটা নর্মাল প্রকৃতি হচ্ছে তাদের লেগ লেন্থটা বড় হয় নর্মালি, তো এরা টল হয়। আর যদি ফিমেল হয় তাহলে মাঝারি হাইটের হয়। আর স্টাউট হয়, দৃষ্টিশক্তি মারাত্মক হয় এদের। হ্যাঁ, ক্ষীণ দৃষ্টি হলেও তার যা দৃষ্টি থাকবে সেটাও খুব মারাত্মক। ইনটিউশন পাওয়ার এরও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মতন হয়। প্রচণ্ড স্পিরিচুয়াল হয়, যদি প্ল্যানেট খুব, মানে বড় প্ল্যানেটগুলো খুব অ্যাভারেটিভ না থাকে, খুব স্পিরিচুয়াল হয়। প্রচণ্ড স্বাধীন চেতা হয়, ভীষণ রেসপন্সিবিলিটির সাথে কর্ম করতে পছন্দ করে। কোনো রকম কর্মের ক্ষেত্রে কোনো রকম অ্যাবারেটিভ ওয়ার্ক, ফাঁকি দেওয়া, এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে গ্রো করে না। ভীষণ অনেস্ট হয় এবং কারুর সাথে কম্প্রোমাইজ করে না অনেস্টির সাথে। এবং একে কিন্তু উত্তপ্ত করা খুব কঠিন। উত্তপ্ত যদি একবার হয়ে যায়, তাহলে একে ঠান্ডা করাও কিন্তু তার থেকে 10 গুণ কঠিন। এটা মাথায় রাখবেন সবসময়। এরা বিভিন্ন সোশ্যাল সার্ভিস, বিভিন্ন পাবলিক রিলেশন সার্ভিস, এই সমস্ত জায়গায় কিন্তু এরা খুব ভালো কাজ করতে পারে, কারণ বুধের ঘরকে নিয়ে বসে রয়েছে এই নক্ষত্র, সুতরাং এদের বাকশক্তি খুব ভালো থাকে। এদের স্পেসিফিক একটা জায়গা রয়েছে। এরা যদি কোনো প্রফেসর, কোনো টিচার, কোনো জ্ঞান দেওয়ার, যেখানে বিতরণ করার, ডিস্ট্রিবিউশন অফ নলেজ, সেখানে যদি কাজ করেন, তাহলে কিন্তু সমাজের বহু মানুষ উপকৃত হয়। ইভেন সেটা মেডিকেল নলেজ বা ইঞ্জিনিয়ারিং নলেজও হতে পারে, মানে টেকনিক্যালও হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। এরা ভীষণ শান্তিপ্রিয় হয়, চিৎকার চেঁচামেচি এরা পছন্দ করে না। কিন্তু যখন এরা রৌদ্র রূপ ধারণ করে, তখন এদের থেকে চিৎকার কেউ করতে পারবে না। বাট ফর এ সার্টেন টাইম এরা ভীষণ আত্মসম্মানী হয়। এদের আত্মসম্মানের সাথে কেউ কম্প্রোমাইজ করতে পারবে না। এরা সব কিছু ছেড়ে দিতে পারে আত্মসম্মানের জন্য। এবং এই জাতীয় মানুষের 34 বছরের পর থেকে কিন্তু, যদি প্ল্যানেট পজিশন খুব অ্যাভারেটিভ না হয়, মাঝারি গোছের ছক হলেও, ইভেন দশাও যদি মাঝারি হয়, এদের কিন্তু উত্তরোত্তর ডেভেলপমেন্ট হয়। এবং এরা যেখানেই কাজ করুক, ব্যবসায়ী করুক, চাকরি করুক, এদের অনেস্টি, ইন্টিগ্রিটি জন্য কিন্তু সবাই এদের ভালোবাসে, পছন্দ করে এবং সম্মান দেয়। কারণ সম্মান না দিলে এরা অ্যাকচুয়ালি কাজ করতে পারবে না, এটা এদের
বেসিক দুর্বলতা। এদের মধ্যে একটু র্যানসিড মানে একটু বাসি খাওয়ার প্রবণতা আছে, বিশেষ করে সেটা যদি তৈলাক্ত জাতীয় হয়। এটা একটা নেগেটিভ দিক এই নক্ষত্রের। তো চেষ্টা করবে এই জায়গাটাকে একটু বর্জন করা। কারণ স্পিরিচুয়াল যদি হন তাহলে সেটা করবেন না, কারণ স্পিরিচুয়ালের ক্ষেত্রে বলা রয়েছে 1 প্রহরের বেশি কোনো খাদ্য রেখে দিতে নেই। ভগবানকে যখন খাবার পরিদর্শন, ভগবানই এই জায়গাতে, এই পৃথিবীতে তার খাওয়ার একটি নির্দিষ্টই জায়গা রয়েছে, তো সেই জায়গাতেই তিনি খান। বাকি জায়গায় আমরা খাবার দিই, সেখান থেকে উনি নেন। উনি তো আর পূর্ণ, ওনার তো আর খাবার খেতে হয় না, দৃষ্টি দ্বারা খাদ্য গ্রহণ করেন। কিন্তু সেটা মেনলি ডিমার্কেটেড, নির্দিষ্ট, শাস্ত্র দ্বারা নির্দিষ্ট। আমাদের মন বলছে মানে আমরা ভাবাবেগ মানে চালিত হয়ে সেটাই করছি, কোনো অসুবিধে নেই, কিন্তু তার মানে এটা নয় যে সেটা ঠিক হয় সবসময়। আমাদের শাস্ত্রে সব কিছু নির্দিষ্ট বলা রয়েছে। হ্যাঁ, এখনকার দিনে অনেক সময় দেখবেন হ্যাঁ হয়ে যাবে এরকম, পইতে হচ্ছে তো একদিনে ডন্ডি ভাসিয়ে দেওয়ার প্রথা হলো। কোনো দিন হয় না, সম্ভব নয় এটা। আমাদেরও যখন হয়েছে, আমাদের হয়নি সেভাবে, নির্দিষ্ট প্রথা আছে এবং প্রত্যেকটার পেছনে একটা করে কারণ আছে। কেন 3 সুতোর পইতে পড়ে, কেন তারপরে খাগের পইতে পড়ে, কেন প্রথমে ডান দিকে পইতে পড়ে, তারপরে বাম কাঁধে পইতে পড়ে, কেন, সব কিছুর নিয়ম আছে। যাই হোক, নিয়মগুলো না জেনে শুধুমাত্র আবেগের দ্বারা কথা বললে সেটা হবে না, কারণ শাস্ত্র কোনো খেলার জিনিস নয়, তার নির্দিষ্ট নিয়ম আছে। আপনি না মানছেন, না মানুন, কিন্তু হয়ে যাবে ওরকম, ওইভাবে কথা বললে সেটা হয় না কখনো। তো মঙ্গল এখানে স্টে করবে অ্যাকচুয়ালি 20 জুলাই 5:41 থেকে 6 সেপ্টেম্বর 3:18 পর্যন্ত। আমি গতদিন বলেছিলাম যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে স্টে করবে অ্যাকচুয়ালি 31 অগস্ট 9:27 পর্যন্ত। তার মানে 31 অগস্ট 9:28 থেকে 6 সেপ্টেম্বর 3:18 মাঝরাত্রি পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রথম চরণে, অর্থাৎ সিংহ রাশির শেষ যে 3 ডিগ্রি 20 মিনিট এই নক্ষত্র ভোগ করবে। এই নক্ষত্রে এসে কিন্তু মঙ্গলের উগ্রতা আরও বৃদ্ধি পাবে, আরও বেশি বৃদ্ধি পাবে। এইখানে আসতে আসতে কিন্তু আমি দেখেছি বৃহস্পতিও অনেকটা নেমে আসবে, মানে অলমোস্ট 1 ডিগ্রি, 1.25 ডিগ্রির কাছাকাছি কুম্ভ রাশিতে চলে আসবে। তার ফলে তাদের মধ্যে একটা ষড় অষ্টক যোগ তৈরি হয়ে যাবে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে। অ্যাপারেন্টলি দেখে মনে হবে সমসপ্তম, যেহেতু দুটো উল্টো দিকের ঘরে আছে, কিন্তু ডিগ্রি অনুসারে এরা অনেকটা নেমে আসবে কাছাকাছি। তো সেই হিসেবে মঙ্গলের মধ্যে উগ্রতা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং রাহু থেকে মঙ্গলের অবস্থান কিন্তু তখন প্রায় 5th পজিশনে চলে যাবে, কারণ রাহুও তো মেষ রাশির দিকে যাচ্ছে এবং মঙ্গল নিজে কন্যার ঘরের দিকে নেমে আসছে, তো 5th পজিশনে চলে আসবে। তো এখানে কিন্তু মঙ্গলের উগ্র প্রবৃত্তি অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে কর্মচঞ্চলতা বেশি বৃদ্ধি পাবে। এক ধরনের ড্যাম কেয়ার ব্যাপার, যা করছি করব, সেটা কেউ শুনলো না শুনলো, কাউকে না পাত্তা দেওয়ার মতন একটা মানসিকতা, সেটা কিন্তু ভুলেও করবেন না, কারণ আমরা কিন্তু একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে রয়েছি। আপনার ভুল আপনার তো ক্ষতি করবে, তার সাথে সমাজেরও বহুল পরিমাণে ক্ষতি করবে। যা গাইডলাইন্স আছে সেগুলো দয়া করে মেনে চলবেন এবং যাদের ভেহিকেল চালানোর দরকার হয়, তো সেই জাতীয় মানুষ, বিশেষ করে 2 হুইলার যদি হয়, খুব সাবধানে চালাবেন। কাঁচের কাজ যারা করেন, কাঁচ, গ্লাস, তারা খুব সাবধানে কাজ করবেন। বা বাড়িতে যদি কাঁচের জিনিসপত্র থাকে, বাচ্চাদের সেখান থেকে একটু সাবধান রাখবেন। এটা ইন অ্যাডিশন বললাম। এছাড়া আগের দুটো জায়গাও আমি বলে রেখেছি, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং কুকিং গ্যাস, অর্থাৎ যেখান থেকে আগুন, গরম, হিট তৈরি হয়। কারেন্ট যখন যায় তখন জুলিটিং এফেক্ট এমনিই তৈরি হয় এবং তার সাথে তো কারেন্ট আছে। আমরা যে এসি ভোল্ট ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবেন, তার মানে আউটার ভোল্টেজটা প্রায় 311 ভোল্টের কাছাকাছি, মানে 220 × √2 গুণ করে দেবে 311। সো এসি ভোল্টেজ কিন্তু মাচ মোর ডেঞ্জারাস। তো বাচ্চাদের খুব সাবধানে রাখবেন। ইভেন আমি বড়দেরও বলছি, যারা উঁচু বাড়িতে থাকেন কিন্তু কোনোভাবে লাইটনিং কন্ডাক্টর নেই বাড়িতে, তারা বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাজ পড়ার প্রবণতাও কিন্তু খুব বাড়বে এবং সাবধানে যারা মাঠে ঘাটে কাজ করেন, করতে হয় বাধ্য হয়ে, বা
পরিস্থিতির চাপে, বা অনেক সময় বাইরেও আছেন, তখন বৃষ্টি হচ্ছে, দয়া করে শেল্টারে থাকবেন, না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। রক্তচাপ কিন্তু এখানে এসে আরও বৃদ্ধি করবে স্পেশালি মাথায়। রবি আমাদের এন্টায়ার মস্তিষ্ক থেকে আমাদের হার্ট পর্যন্ত অংশ, বেসিক্যালি হার্ট অর্থাৎ আমাদের প্রাণ, আমাদের সোল। তো সোল ফাংশনেট কীভাবে হয় মেটেরিয়ালি, সেটা যখন মস্তিষ্কের সাথে কানেক্ট হয়। তো মাথার দিকে কিন্তু চোটাঘাত লাগার প্রবণতা তৈরি করে এখানে মঙ্গল। আর মঙ্গলের মনে রাখবেন নামটাই মঙ্গল, অ্যাকচুয়ালি অমঙ্গল। তো ওর মধ্যে উগ্রতা, ক্ষিপ্রতা, যে কোনো ব্যাপারে ধৈর্যের অভাব, মানুষকে খুব উগ্রভাবে আক্রমণ করা কথাবার্তার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে, আর নিজে সেই উগ্রতাটাকে নিতে পারবে না। তাকে কাউন্টার করলেই কিন্তু সে তখন অশ্রাব্য ভাষায় কথাবার্তা বা তার ব্যবহারিক অসঙ্গতি তৈরি হবে। তো মঙ্গলের লোকেদের একটা খুব, মঙ্গলের হাঁটা চলা দেখেই বুঝতে হবে সবসময় একটা মানে বিজি ফর নাথিং, দৌড়াদৌড়ি, তাড়াহুড়ো করছে। চন্দ্র এবং মঙ্গল, কিন্তু চন্দ্রের লোককে আপনি যদি থামতে বলেন থামবে, মঙ্গল থামবে না। মঙ্গল কারুর কথা শোনে না। রাহুও কিন্তু শোনার ভান করে, প্রিটেন্ড করে, ও তো ডেমন, তো অভিনয়টা ভালো করতে পারে, মঙ্গল সেটাও করতে পারে না। মঙ্গলের কাজ হচ্ছে শুধুমাত্র অল্টারকেশন করা, অবস্টিনেন্স, তেজ, ক্ষিপ্রতা, কারেজ, এগিয়ে যাওয়া, বোল্ডনেস, ভিগের, হ্যাঁ, অ্যাক্সিলারেশন, এনার্জি, যে কোনো রকম আউটব্রাস্ট অফ এনার্জি, সেটা মঙ্গল নির্দেশ করে। এবং বিপুল এনার্জির কারক হচ্ছে মঙ্গল, বিপুল এনার্জি। এবং সেই এনার্জিকে মনে রাখবেন, এনার্জিকে যদি যারা সামান্য রকম বিজ্ঞান পড়েছেন, বিশেষ করে পদার্থবিদ্যা, এনার্জিকে যদি কন্ট্রোলড রূপে ব্যবহার না করা যায়, এনার্জি কিন্তু মানে উল্টোপাল্টা দিকে চ্যানেলাইজ হয়ে গিয়ে সেটা বিপদ ঘটাতে পারে। তো সেই বিপদ ঘটানোর জায়গাটা যাতে না যায় সেটা চেষ্টা করবেন, কারণ মঙ্গল যখন এখান দিয়ে পাস করবে বেশ কিছুদিন, অন্তত অগাস্ট মাসের 16 তারিখ পর্যন্ত রবি কিন্তু তার দ্বাদশে বসে থাকবে। তো সেই অবস্থাটা অন্তত খেয়াল রাখবেন যে সেই ঘরের অধিপতি কিন্তু মঙ্গলের দ্বাদশে বসে রয়েছে। তো রাজা নিজে তার সেনাপতির কাছাকাছি আসতে পারছে না, আসার চেষ্টা করছে রোজ একটু একটু করে, কিন্তু তাও একটা, ও তো এগোচ্ছে, ফলে ডিস্টেন্সটা বাড়ছে। একবার ঢুকে গেলে তখন কিন্তু খুব ভালো ফল দেবে। 16ই অগস্টের পর থেকে ডমিনেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, সেগুলো বেড়ে যাবে আলাদা করে। শুক্রও থাকবে, শুক্র লিভ করার পজিশনে চলে আসবে, কিন্তু থাকবে সেখানে, পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এসে যাবে, বুধও চলে আসবে সেখানে। ফলে সামগ্রিকভাবে একটা অপেক্ষাকৃত স্লো এবং কিছুটা আনপ্রোগ্রেসিভ টাইমের মধ্যে এই জায়গাটা একটু গতি দেবে, বাট গতিটাকে খুব কন্ট্রোলভাবে ব্যবহার করতে শিখবেন। প্রেশারের যারা পেশেন্ট আছেন, আমি বারবার বলছি, তারা কিন্তু খেয়াল রাখবেন ডক্টর যেইভাবে ওষুধ খেতে বলেছেন, টু দ্য লেটার্স দেখবেন সেইভাবে। দাঁতের প্রবলেম যাদের হয়, মাড়ির প্রবলেম, গাম যেখানে প্রবলেম করে হয়, নাক দিয়ে যাদের ব্লিড হওয়ার সম্ভাবনা আছে, নস্ট্রিলে কোনো প্রবলেম বা ভিতরে অন্য কোনো, তারা খেয়াল রাখবেন। সাইনাসের যাদের প্রবলেম আছে তারা খেয়াল রাখবেন। এবং মঙ্গল কিন্তু এখানে ঢোকার পর থেকে, এবার আমি সার্বিক একটা ফল বলছি, উত্তর ফাল্গুনি আমার অলরেডি বলা হয়ে গেছে, মঙ্গল এখানে ঢুকেই কিন্তু একটা এক্সস্টিভ ওয়েদার সৃষ্টি করবে, কারণ দ্বাদশে রবি থাকবে, বুধ থাকবে কাছাকাছি, বুধও ঢুকে যাবে কিছুদিনের মধ্যে, 26 তারিখ সম্ভবত। তো সে কিন্তু একটা এক্সস্টিভ ওয়েদার তৈরি করবে, খুব ঘাম হবে, মাঝে মাঝে বৃষ্টি হবে, তার সাথে খুব গলদঘর্ম, যেটাকে ভাদ্র মাসের আমরা একটা ওয়েদার বলি, পচা ভাদ্র, সেরকম টাইপের একটা ওয়েদার কিন্তু তৈরি করবে। তো এটা ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি তৈরি করে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান এখনও চলছে। এবং অগাস্টের শেষ দিক থেকে, আমি অলরেডি আপনাদের বলেছি যে অগাস্টের একদম ফ্যাগ এর থেকে 26-27 তারিখ থেকে মোটামুটি অক্টোবরের 26 তারিখ পর্যন্ত, তো অ্যাজ এ হোল টাইমটা একটুখানি ডিফাং টাইম রয়েছে, কিন্তু তারপরেও আরও প্রায় 21 দিন, অর্থাৎ 16ই নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু একটু, মানে 26 তারিখের পর থেকে বাড়তে থাকবে জিনিসটা, একটু একটু করে পজিটিভিটি বাড়তে থাকবে। কিন্তু বড় প্ল্যানেটের পজিটিভিটি তো দুম করে হয় না, পরের দিন থেকে ফল দেয় না, এটা তো চন্দ্র নয় যে 2 ঘন্টা পর থেকেই ফল দেবে। তো এক্ষেত্রে সময় নেবে, কারণ এরা লং টার্মে ফল দেয়, লং টার্মের যে কোনো কাজ সময় নিয়েই হয়। একটা সন্তান যখন পৃথিবীতে আসে, সে 9 মাস 9.5 মাস সময় নেয় পৃথিবীতে আসতে,
কারণ সে লং টার্মে থাকবে। যে মানুষের যে বস্তুর অবস্থান যত বেশি হবে সেই জিনিসের তৈরি হতেও সে ততটা সময় নেবে। মানুষের এজ অপেক্ষাকৃত আমাদের কাল অনুসারে একটা স্ট্যান্ডার্ড এজ 75-80 বছর, 85 বছর। সুতরাং সে তৈরি হতেও ফরমেশনেও সময় নেবে। বিপরীতধর্মী গুণ যে নেই তা নয়, কিন্তু সেটার ক্ষেত্রে কিছু অ্যাবারেশন আছে। আমরা তো হায়ার কনসেন্সের প্রাণী, সব থেকে হাইয়েস্ট কনসেন্সের প্রাণী। সেই হিসাবে সেই সময়টাকে গুরুত্ব দেবে। সেই সময়টা বড় ট্রান্সফরমেশনের সময় আছে, তো ট্রান্সফরমেশনটা হতে 21 দিন সময় লাগবে। তো সেই সময়টা পর্যন্ত প্রত্যেকে একটু সাবধানে থাকবে, তারপরে আস্তে আস্তে জিনিসটা হয়ে যাবে। যারা যারা লিডিং যে কোনো ব্যাপারে, কোনো অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন কিছুর সাথে যুক্ত এবং সেখানে লিড করতে হয় আপনাকে, তাদের জন্য অত্যন্ত শুভ সময় এটা। বৃহস্পতি মঙ্গলের কিছুদিনের জন্য হলেও একটা দৃষ্টি বিনিময়ে চলবে, সেটা কিন্তু খুব ভালো ফল দেয়। বাট বারবার বলছি, প্রত্যেকে নিজের উপরে কন্ট্রোল রাখবে। হঠাৎ করে এনার্জিটা যেই না সবার মধ্যে ট্রান্সফরমেশন হওয়া শুরু হবে, জুপিটারের দৃষ্টি পড়বে। তো 17 তারিখের পর থেকেই দেখতে পাবেন শুক্র প্রথম ঢুকবে, আমি অনুষ্ঠান করে দেব তার আগে। তারপরে তার 2.5 দিনের মাথায় মঙ্গল ঢুকবে। তো হঠাৎ করে মানুষ একটা রিএনার্জাইজড হবে, যতটা আর কি একটা ডুমড সিচুয়েশনে রয়েছে যে কিছুই ভাল লাগছে না, চলছে না, তার থেকে একটু সেটাকে মানুষ হঠাৎ করে যেন আনকন্ট্রোলড একটা স্টেটে চলে না যায়, সেটা দেখবেন একটুখানি। ভালো থাকবেন প্রত্যেকে। আমি সামনের দিন রবির গোচর নিয়ে আলোচনা করব এবং তার সাথে চেষ্টা করব একসাথে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র নিয়েও সাথে বলে দেব। ভালো থাকবেন।